দেখছি, আমার অনেকে বলছে তোমার শেখ হাসিনা এবার বান্ধা দিবে। আমি আমার তো সবাই কেবল বান্ধি। আমি বিএনপির আওয়ামী লীগের আমলে আমার সালাউদ্দিন ইউসুফ মন্ত্রণালয় থেকে বাইরে করে দে জ্বালানির বিষয়। আমি আবার সবসময় সুখী মানুষ, আমার কোনো চাহিদা নাই। বাজারে যদি দাম বাড়ে আমার কষ্ট হয় না, কারণ আমি ওই ক্লাস 3-4 এর পাটিগণিতের অঙ্ক করে খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা, আমার ছোট্ট একটা টমটম আছে, পেনশন বিক্রি করে আমি কিনছিলাম, নিজে চালাই। তো আমি 6 ঘন্টা লাইনে থেকে তেল পাইনি। একটা সেক্রেটারি উনি এখন বাস দিয়ে যাবে অফিসে, এটা কিরকম? কেন অসুবিধা কি? সব সেক্রেটারি এক বাসে যাবে। আপনি তো সেক্রেটারি থাকতে বাস দিয়ে যান নাই না? বাসে গেছি আমি, বলেন কি? আমি সেক্রেটারি থাকা অবস্থায়, জি, আমার যখন গাড়ি নষ্ট আমি বাসে চলি, এখনো চলি, তখনও চলছি। আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে, যেরকম অনেক লোক আমি চিনি যারা আগে আওয়ামী লীগকে ভোট দিত, তারা এবার বলেছে যে জামাত আটকানোর জন্য আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম একদিনের জন্য, সেখানে যার সাথেই কথা বলেছি তারাই কিন্তু বলছে যে জামাত আটকানোই হচ্ছে এখন আমাদের মুখ্য। জি, 2 বছর আপনার প্রথম আমি বলছি যে সরকারের গতিধারাটা বুঝতে 4 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। বাই দিস টাইম আমরা কিছু ব্যাড সিমটম দেখছি। এটা যদি আরো কন্টিনিউ করে তাহলে আমাদের হতাশ হতে হবে, কন্টিনিউ না করলে আমরা আশাবাদী হব। আমরা জনাব বদিউর রহমানের কাছে প্রসঙ্গটি আসি যে ইউনূস সরকারের সময় আমরা অনেক বেশি সমালোচনা করেছি আইন হাতে তুলে নেওয়ার। অনেকে এটাকে আদর করে মব বলেছেন, কেউ কেউ মব জাস্টিস বলেছেন, আর একজন আবার খুব বলছেন যে মব বললে জাস্টিস বলা যাবে কিনা, মব জাস্টিস বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে কবর থেকে উঠিয়ে পুরানোর ঘটনাতে আমরা অবাক হয়েছি। আবার এই কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজনকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি ইসলামের যে ব্যাখ্যা দেন, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে কথা বলেন, সেগুলি তাদের অনেকের পছন্দ হয় না। আপনি কি আসলে এই জায়গাটার মধ্যে বড় কোনো তফাৎ দেখেন, মানে এই ব্যাপারগুলিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বা এই ব্যাপারগুলির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে, কারা এগুলি করছে সেগুলি বলার ক্ষেত্রে? জনাব বদিউর রহমান। জি, আপনার এটার আগে আমি ইলেকশন সম্পর্কে একটু আমার মতামতটা জানাই। সেটা হইলো এইবারের যে নির্বাচনটা হয়েছে এটা তো এক দলের নির্বাচন হয়েছে। আপনারা এক দল, আগে বাজাদ এবং জামাত, আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাজাই বাংলাদেশ জামাত ইসলামী, বাজাই তো এক সরকারে ছিল। তারা তো বহু বছর এক ঘরানা করছে। তারা কোনোদিন আলাদা হতে পারবে না জনাব বদিউর রহমান, তারা কোনোদিন আলাদা হতে পারবে না। তারা এই যে এবার নিজেরা ওই যে আওয়ামী লীগের শেষে 24-এ যখন আমরা আর মামুরা যখন দেখলো আওয়ামী লীগরে বাদ দিয়ে দিল, তখন তারা নিজেরা ওই যে বাজাই জামাত ইসলামী এবং বিএনপি এরা নিজেরা ভোট করলো। তো এটা তো 2 দলের ভোটও হয় না। আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি ব্যান করে এটা ইনক্লুসিভ ইলেকশন হয় নাই, এটা ফেয়ার ইলেকশন হয় নাই। রাজনীতিতে ভোটের মাধ্যমে দলকে মুসলিম লীগ করে দেয়, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে। কিন্তু আপনি আজকে আওয়ামী লীগ ইলেকশনে অংশ নেয় নাই বলে এটাকে একটা ইলেকশনই হয় না এটা বলতেছেন, কিন্তু এত বছর যে বিএনপি ইলেকশন না, এত বছর যে বিএনপি ইলেকশন অংশ নিল না, তখন কি এই কথা বলছিলেন কিনা যে এটা আসলে? হ্যাঁ বলছি আমি তখন বলছি যে 2007 এটিএম শামসুল হুদার নেতৃত্বে ওইটা ভোটে আওয়ামী লীগ, 14 বিনা ভোটে, 18 রাতের ভোটে, 24 আমি জানি, আমি সবসময় বলে আসছি আমি জানি। ওকে, তাহলে পরিষ্কার। আর জি, আর পরে যেটা বললেন যে এখন যেটা হচ্ছে, একজন পীর সাহেবরে মেরে ফেললো, তার বাড়িতে আগুন লাগাই দিল, কবর থেকে উঠে পুরাইলো, এটা এই দেশে আপনার কি মনে আছে যে বিএনপি ক্ষমতা থাকতে একযোগে 63 জেলা বোমা হয়েছে? স্মরণে থাকার কথা হয়েছে। বাংলা বাড়ির কথা মনে আছে যে মানুষের মাথা নিচের দিকে দিয়ে পা উপরে বাঁধায় রেখেছে। শাইখ আব্দুর রহমানকে অ্যারেস্ট করলো। তো সেই সময় বিচারপতি মারা গেল। এখন সাম্প্রদায়িক শক্তি ইসলামকে কেন্দ্র করে যারা উঠে, তাদেরকে যদি সরকার নমনীয় ভাবে দেখে তাহলে এগুলা আস্তে আস্তে আরো বাড়বে, এগুলা কঠোর না হলে বাড়বে। তার কারণ যারা সাম্প্রদায়িক ইসলামকে পুঁজি করে উঠতে চায় তারা এরকম কেউ। আচ্ছা জনাব বদিউর রহমান, আপনি যদি প্রসঙ্গটা তুললেনি, আপনার কাছে একটু জানতে চাই যে এইটা যেমন কথা যে বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক শক্তির উত্থান আমরা নিজের চোখে দেখতে পেয়েছি, এটা বাংলা ভাইয়ের উদাহরণ দিয়েছেন আপনি। আসলে শাইখ আব্দুর রহমানের কথা বলেছেন, 64টা জেলা না আসলে 63টা জেলা, মুন্সিগঞ্জ বাদে সবকটা জেলায় সাইমultaneously বোমা হামলা হয়েছে। আমরা দেখেছি যে জগন্নাথ
নাম মনে হয় উনার, একজন বিচারক, তিনি এজলাসে বসে থাকায় বোমের হামলার শিকার হয়েছেন। অনেকগুলি সিনেমা হলে বোমা হয়েছে। আমি ময়মনসিংহের বোমা হামলার পরে আমি সেখানে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে সেই সময় সিনেমা হলগুলিতে মানুষ সিনেমা দেখতে যাইতে পারতো না বা যাইতে চাইতো না, অনেকগুলি ঘটনা ঘটছে। কিন্তু পাশাপাশি এইটাও তো ঠিক, আওয়ামী লীগ গত 5, 7, 10 বছরে এই জুজু দেখায় বা এইটা বলে বিরোধী দলকে দমন করার একটা সাংঘাতিক জায়গাও নিছিল। এটার মধ্যে ব্যালেন্সটা এখন আপনি কেমনে করবেন? আওয়ামী লীগ দাড়ি টুপিওয়ালাকে ঘরের মধ্যে, আপনি মনে আছে জনাব বদিউর রহমান, আমি মনে আপনাকেও বলতে শুনছি যে ঘরের মধ্যে, বা সাবির ভাই তো লিখছেনই যে ঘরের মধ্যে ইসলামিক বই বলে বা জিহাদি বই বলে আমপারা থাকলেও এটাকে জিহাদি বই বা মানে আছে না যেগুলি সাধারণ ঘরে থাকে ওরকম বইও জিহাদি বই বলে বলা হয়েছে। এটা কি আসলে কেমনে আপনি? এটা কেমনের প্রশ্ন না, এটা হইলো আওয়ামী লীগ তো দেখেন না কতটুকু অ্যারোগেন্ট হইলে এই পতনের শেষ মুহূর্তে এসে জামাতকে নিষিদ্ধ করলো না। আমি তখন যখন জামাত নিষিদ্ধ করলো পতনের আগ মুহূর্তে, তখনও আমি বলছি এখন জামাত নিষিদ্ধ করার তো কোনো প্রয়োজন নাই। ইনুমিনুর কথা শুনে জামাত নিষিদ্ধ কেন করবে একটা পলিটিক্যাল পার্টি? ইনুমিনুর কথা শোনা লাগে শেখ হাসিনার, শেখ হাসিনা নিজের কথাই যথেষ্ট বলে তো সেটা যে তাদের কথা শুনছে, যারই হোক। আর এখন শেখ হাসিনা যার কথাই শুনুক করুক, আমি মাঝে মাঝে বলি অতি বাড়া বেড়ে গেলে যা হয় আর কি, অতি মাত্রায় অহংকারী হয়ে গেলে, যেটা আমি আগেই লিখছি, তার আমলে লিখছি। আমার অনেকে বলছে তোমার শেখ হাসিনা এবার বান্ধা দিবে, আমি আমার তো সবাই কেবল বান্ধে। আমি বিএনপির আওয়ামী লীগের আমলে আমার সালাউদ্দিন ইউসুফ মন্ত্রণালয় থেকে বাইরে করে দে যে আমি নাকি বিএনপি। আবার বিএনপি ক্ষমতায় আসি আমার প্রমোশনই দেয় না, সেক্রেটারি পদে 4বার প্রমোশন দেয় না, বলে যে আমি নাকি আওয়ামী লীগ। আমার শেষ পর্যন্ত সচিবালয় থেকে বাইর করে ওই সেরাটনে বাদ বিক্রি করতে পাঠাই দিছে। আপনি সত্য কথা বলতে গেলে অন্যরা অসন্তুষ্ট হবে। অবশ্যই এখন যেটা ব্যালেন্স হবে, এখন যেটা বলছেন আপনি, এটা হচ্ছে, এটা হওয়ার পিছনে যে সালাউদ্দিন সাহেব এখন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি নিজে গুম হইলেন, তার মুখ থেকে তো এই 2 মাসে এখনো আমরা গুমের সম্বন্ধে কিছু শুনলাম না, বরং গুমের অধ্যাদেশটাই তারা ফাঁস করলো না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটাই করলো না, কিন্তু ইউনূসের সাহেবের সাথে খাতির থাকার কারণে তার ওই যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ পাস করে দিল, তার সুযোগ সুবিধা যেগুলো সেগুলো দিয়ে দিল। তো এখন আবার এই সাম্প্রদায়িক শক্তিগুলাকে সরকার কতটুকু কাদের পক্ষে যাওয়ার জন্য কারো বিপক্ষে যাওয়ার জন্য কাজে লাগাবে সেটার উপর নির্ভর করবে। ওকে, নিয়তটা কি, নিয়তটা কি? আমার মনে নিয়তের ব্যাপারটা বলে এটা খুব সুন্দর। আমি জনাব সাবির মুস্তাফার কাছেও শুনতে চাইবো যে মব বা যেটি আইন নিজের হাতে তুলে নেওয়া, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় এটার অনেক বারবারন্ত দেখছি। আমরা আসলে কিছুটা শেখ হাসিনার সময়ও যে মব দেখিনি ব্যাপারটা সেরকম না, শেখ হাসিনার সময়ও আসলে একটা জামাত ধর, শিবির ধর, এই কর সেই কর, সেগুলিও ছিল। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পেট্রোনাইজেশন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সবচেয়ে বেশি দেখছি, এই সরকারের সময় এসে দেখতেছি, বিশেষ করে ধর্মের নামে যেগুলি হচ্ছে আর কি। সেই ব্যাপারে একটু আপনি বলবেন যে ও মানে এইটা আপনি কিভাবে দেখছেন এবং এটা বন্ধ হওয়ার কোনো উপায় আছে কিনা অদূর ভবিষ্যতে। তার আগে আমি একটা মিনিট আপনার কাছে একটু সময় চেয়েছি। দর্শকদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে লটারি মেধা নির্ধারণ করে না, স্কুলে ভর্তি পরীক্ষার পক্ষে আবার বললেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম বিএনপি সরকারের লটারি পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 76% সঠিক মনে করছেন, শতকরা 24% সঠিক মনে করছেন না। 22,000 ভোট দিয়েছেন আজকের এই জরিপে। আসলে মব বা যেটাকে আমরা আইন হাতে তুলে নেওয়া বলি, আইন হাতে তুলে নেওয়া কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় কাজ। আমরা কিন্তু কেউ চুরি করেছে শুনলে তাকে একটা লাথি হলেও দিয়ে আসি, খাম্বার সাথে বেঁধে রাখি, তারপর তার অনেক শাস্তির ব্যবস্থা করি, পিটিয়ে মেরে ফেলি ছেলে ধরা সন্দেহে, এটা আমাদের প্রিয় কাজ। কিন্তু এটা রাষ্ট্র এটাকে আসলে ঠিক সমর্থন করবে কিনা বা কিভাবে এটা বন্ধ করবে? দেখেন, এই ধরনের মব ভায়োলেন্স আগেও ছিল, কিন্তু যেটা এইবার হলো যে কিছু উগ্র শক্তি, উগ্র ধর্মীয় বা উগ্র রাজনৈতিক উগ্রপন্থী শক্তি 2024 সালে 5ই আগস্টের পরে যারা আর কি হয়তো পলিটিক্যাল ল্যান্ডস্কেপের ফ্রিঞ্জে ছিল, তারা মেইন স্ট্রিমে চলে আসে এবং এরা হয়ে গেছে ছিল অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি বা তাদের সমর্থক। আমি বলতাম যে সরকারের যে সমর্থন বলয়, এরাই সমর্থন বলয়টাকে পরিচালনা করতো, যার ফলে এরা যা খুশি তাই করতে পারতো। তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে তারা যা খুশি তাই করতে পারতো এবং অন্তর্বর্তী সরকার সেটা হয় প্রকাশ্যে সমর্থন দিত বা না, নীরব থেকে একটা নীরব সমর্থন মানে কন্ডন করতো। আপনি সেই শেখ মুজিবের স্কাল্পচার ভাঙা থেকে শুরু করে ধানমন্ডির শেখ মুজিবের মানে মেমোরিয়াল মিউজিয়াম ভাঙা থেকে পর্যন্ত সবকিছু এই অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে বা সমর্থন দিয়ে গেছে নীরবে। এখন এইটার একটা রেশ তো থাকবেই।
হুট করে তা থেমে যাবে না। যদিও সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার আগেই বা ক্ষমতা নেওয়ার পরেই বলেছিলেন যে মব কালচার সহ্য করা হবে না, মব ভায়োলেন্স কঠোর হস্তে দমন করা হবে, কিন্তু দেশ এখন বসে আছে তার এই যে কথার সাথে তার অ্যাকশনটা দেখার জন্য। এখন কুষ্টিয়ায় যে পীর শামীমকে হত্যা করা হলো নৃশংসভাবে, সেটা একটা মব ভায়োলেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা যেটা পত্রপত্রিকায় দেখলাম যে 200 জন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 4 জনের নাম দেওয়া হয়েছে। যেখানে শত শত লোক হামলা করেছে, সেখানে 200 জন অজ্ঞাত আর 4 জন নাম নেওয়া। অর্থাৎ আপনি এখন যারা এটার মূল পরিচালনায় ছিল তাদেরকে কিন্তু আপনি আড়াল করে দিতে পারেন, কারণ ওই 200টার মধ্যে আপনি যাকে ইচ্ছা তাকে ঢুকাতে পারেন। কাজে অলরেডি কিন্তু একটা সন্দেহ চলে আসছে জনমনে যে যেহেতু এটা ধর্মীয় একটা গোষ্ঠীর কাজ, সেহেতু এই বিএনপি সরকার এখানে হস্তক্ষেপ করতে রাজি হবে না। কারণ এই গত 2 বছর এই ধর্মীয় উগ্রপন্থীগুলো এক ধরনের শক্তি অর্জন করেছে। তারা এখন মেইন স্ট্রিমে, তারা এখন মূল রাজপথে আছে, তারা আর ওই অলিতে গলিতে নেই। কাজেই বিএনপি সরকারকে কিন্তু অনেক বেগ পেতে হবে এই প্রবণতাটাকে আটকাতে। এখন এইটা যদি তারা আটকাতে না পারে, শুরু থেকে যদি দমন না করতে পারে, তাহলে এটা আবার ইউনূস সরকারের আমলের মতো এটা স্প্রেড করতে থাকবে। এবং এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো শেষমেশ ডিসেম্বরে গিয়ে, প্রথমে ওটা ভাঙার চেষ্টা করা হয়েছিল, পারেনি, ডিসেম্বরে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং আর্মি পুলিশ সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো। তার মানেটা কি? তাদের এতই বলিয়ান হয়েছে তাদের শক্তি, তাদের মানসিক সাইকোলজিক্যাল স্ট্রেংথ, তারা মনে করলে সেটা তারা করতে পারে এবং তাদেরকে কেউ কিছু করবে না। অ্যান্ড দে ওয়ার রাইট, কেউ কিছু করে নাই আজ পর্যন্ত। এটা নিয়ে তার কোনো বিচার কিছু হয়নি। এবং সো এটা যতদিন চলতে থাকবে এই গোষ্ঠীগুলো ততই বলিয়ান হবে এবং আবার তারা সেই ধরনের কাজ করা শুরু করবে। কাজে এটা বিএনপি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন সাহেব সেটা খুব ভালো করেই জানেন, সেই জন্যই তিনি প্রথমেই বলেছিলেন যে এই মব কালচারটাকে তিনি মব ভায়োলেন্সটাকে তিনি দমন করবেন, কিন্তু এখন অ্যাকশন দেখতে হবে। তার কথা শুনলাম, সুন্দর কথা, ভালো কথা, এখন অ্যাকশনটা কি হবে সেটাই দেখতে হবে। এটা সে আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি খেয়াল করেন ভাষা এ ফ্লোটিং পাইরেট আমাদের একজন দর্শক, উনি অনেকবার একই মেসেজ পাঠাচ্ছেন। মেসেজটা আমি একটু আপনাদের জন্য পড়ে শোনাই। খালেদ ভাই, আপনার দ্বিতীয় এবং তৃতীয় পিতা 2 বিখ্যাত পত্রিকা সম্পাদক তারেক রহমানকে গ্রেপ্তারের উস্কানি দিয়েছিল বলে স্বীকার করেছেন মাসুদ উদ্দিন চৌধুরী। আপনার কি সাহস আছে এই বিষয়ে একটা টকশো করার? আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি, আমি যদি খুব জনপ্রিয় বা খুব প্রধান লেখক হইতাম তাহলে নিশ্চয়ই আপনি খেয়াল করতেন যে 2006 সালের পর থেকে আমি প্রথম আলো বা ডেইলি স্টারে কাজ করি না, বিডি নিউজে কাজ করি, আমি অসংখ্যবার লিখেছি, বলেছি এই যে কাউকে রিমান্ডে নিয়ে তার কথা দিয়ে রিপোর্ট করা, যেটা প্রথম আলো ডেইলি স্টারে করেছিল, এবং আজকেও আমি যেটা দেখলাম সেটা সাংবাদিকতার ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট অফ দ্য লো। এটা হইতেই পারে না বাংলাদেশে, যে এটা কিভাবে এত সহজে মতি ভাই, মাহফুজ ভাইরা করছে, আই ডোন্ট নো। এবং আপনিও যারা দ্বিতীয় পিতা তৃতীয় পিতা বললে একটু আরাম পাইলেন, তাকেও আমি একটু ধন্যবাদ দেই যে বলছেন ভাই, আমি কি করবো, আপনি তো বলবেনই, কিন্তু আই ডোন্ট নো। এখন জনাব বদিউর রহমানের কাছে আসছে। যে জনাব বদিউর রহমান, আমি 2টা জায়গায়, এটা শেষ প্রসঙ্গ, আপনি শুরু করলে আমি সাবির ভাইয়ের কাছ থেকে একটু মতামত নিই। এখন 2টা বড় করণীয় সরকারের কাছে আছে, যে 2টা এখনই করতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে সংক্রামক রোগ, বিশেষ করে হাম, এইটা যে জায়গায় গেছে এবং যেভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেছে, এইটাকে আসলে সরকার আগের সরকারের দোষ না দিয়া কিভাবে এটা মোকাবেলা করবে, প্ল্যানটাকে, এবং পারতেছে কিনা, আপনি একটা রিপোর্ট কার্ডের মতো করে যদি একটু ছোট করে দেন 1-2 মিনিটে। এবং জ্বালানি তেলের সংকট, এটা তো আসলে সরকারের দোষ আমরা দিতে পারবো না। মধ্যপ্রাচ্যে যা হইতেছে এইটার ক্ষেত্রে সরকারের আমরা কটুক দোষ দিব আমরা জানি না। এই 2টা ক্ষেত্রে সরকার আসলে মূল করণীয় কি? এই যে পুরা গরমের সিজনটা আসতেছে, সেচের সিজন, ডিজেলের পর ডিজেল লাগবে, রাস্তায় গাড়ি চলতেই হবে, নাকি আমরা সব রিক্সা সাইকেলের যুগে চলে যাবো, আমি জানি না। এটা আপনি যদি একটু বলে, আবার যদি একটু সাবির ভাই একটু বলেন। আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হামের বিষয়টা আমাদের তো একটা সবসময় থাকে যে আমরা লিগ্যাসি নিয়ে কথা বলি কেবল, যে অন্তর্বর্তী সরকার কিছু করে নাই, 17 বছর হাসিনা কিছু করে নাই। কিন্তু করোনার সময় তো হাসিনা তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। তো এখন যে বাজাজ সরকার, বিএনপি সরকার, যদি তার স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সাহেব নাকি আছেন, তারা যদি ডাইহার্ট চেষ্টা করে এই যে ভ্যাকসিন আনা বা এটা শুরু করেছে, এটা মেসিভ আঘাতে যদি শুরু করে, তাহলে একটু
যা ঘটেছে মরেছে মরেছে, বাকিটা একটু সামাল দিতে পারবে ডেলি মানুষ। এটা গভর্নমেন্ট কত সিরিয়াসলি এটা শুরু করবে সেটার উপর নির্ভর করবে। আর দ্বিতীয় যেটা বলতেন জ্বালানির বিষয়, আমি আবার সবসময় সুখী মানুষ, আমার কোনো চাহিদা নাই। বাজারে যদি দাম বাড়ে আমার কষ্ট হয় না, কারণ আমি ওই ক্লাস 3-4 পাটিগণিতের অঙ্ক করে খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা, হ্যাঁ, খরচ কমাই ফেলি। আমি 6 ঘন্টা, আমার ছোট্ট একটা টমটম আছে, টেনশন বিক্রি করে আমি কিনছিলাম, নিজে চালাই। তো আমি 6 ঘন্টা লাইনে থেকে তেল পাইনি। তো আরেকদিন 3 ঘন্টা গিয়েছি, পাইনি। বললো যে শুক্রবার জুমার নামাজের পরে আসছেন। ওদিন যাওয়ার পরে আমাকে 1000 টাকার তেল দিল। আমি শকর আলহামদুলিল্লাহ, নাতি নাতরে একটু সকালবেলা দিতাম। আমি চলবো না, রিক্সা টিক্সা যুগে যাবেন, কারণ সরকার যেটা একটা অসুবিধা হচ্ছে, বলে যে তেল তেল মজুদ হচ্ছে। এই মজুদদারি বঙ্গবন্ধুর আমলেও ঠেকাইতে পারে নাই, এখনো যদি এটা ঠেকাইতে না পারে, যেটুক থাকে সেটা পেয়ার হইতে দিতে পারলে এটা সমাধান হবে। আর আমাদের দেশে এমন কোনো নেতা নাই ক্রাইসিসের সময় নেতা ডাক দিলে আমরা মেনে চলব। যেমন কোরিয়াতে, সাউথ কোরিয়াতে 70-এর দশকের শেষের দিকে তাদের খাদ্য উৎপাদন, চাল উৎপাদন কম হয়েছিল, তখন সম্ভবত চুন দোহান বা পার্কচুন হির আমলে। তো জাস্ট রেডিও টেলিভিশনে একটা বক্তৃতা দিল যে আমরা চাল আমদানি করতে চাই না, কোরিয়ানরা এখন এক বেলা ভাত খাবে, বিদেশি জন্য প্রযোজ্য নয়। আমি তাজ্জব হয়ে গেলাম। পরে টিভিতে গিয়ে শুনলাম তারা খায় নাই, বলে যে আমাদের নেতা বলেছে। আমাদের এখানে সেরকম একটু ডাক দিলে শুনবে, এটা আমাদের চরিত্রের মধ্যেও নাই, শোনা উচিত। সবাই সংযমী হইলে, চুরিটা বন্ধ করলে, তাহলে তেলের এত অসুবিধা হওয়ার কথা না, কম চলবে। আর আপনি আরেকটা জিনিস করেন না, সরকার যদি তারেক রহমান সাহেব সচিবালয় অফিস করতেছেন, দরকার হলে ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়টা উঠাই দেন বেদরকারি, এমন যে ঠিক আছে অফিসাররা বড় বড় পাবলিক বাস আছে সেগুলা করে দিবে। যেমন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাসে আমরা যেতাম, বাসে যাবে, আপনি জ্বালানি করতে পারেন, করলে তো অসুবিধা নাই। আপৎকালীন ব্যবস্থাতে একটু কঠোর হইলে গুণা হয় না, সব অফিসাররা একসাথে বাসে যাবে, তাহলে দেখবেন তো অনেক কমে যাবে। ওই ওগায়রা চিন্তা করে স্কুল 2 দিন অফলাইন হবে, 2 দিন অনলাইন হবে, অফিস এভাবে করে, এইগুলো দিয়ে যার পক্ষে কাজ হবে না। স্ট্রিক্ট মেজার নেন, শক্ত করে। কিন্তু জনাব মতিউর রহমান, আপনারা যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদের সমস্ত মানে কি বলে কৃপানটা চাকরিরত অফিসারের উপরে গিয়েই পড়ে। একটা সেক্রেটারি, উনি এখন বাস দিয়ে যাবে অফিসে, এটা কিরকম? কেন অসুবিধা কি? সব সেক্রেটারি এক বাসে যাবে। আপনি তো সেক্রেটারি থাকতে বাস দিয়ে যান নাই না? বাসে গেছি আমি, বলেন কি? আমি সেক্রেটারি থাকা উচিত। জি, আমার যখন গাড়ি নষ্ট আমি বাসে চলি, এখনো চলি, তখনও চলছি। আবার অভ্যাস করলে হয়, আমি বাসে যাবো, অসুবিধা কি? সবাই যাচ্ছে। এই যে আমি এখনো তো বাসে চলি। আবার মাঝে মাঝে আমি রোজগার করার জন্য 1 নাম্বার 10 নাম্বারে হেঁটে যাই, হেঁটে গেলে 40-80 টাকা বেঁচে যায়, আমার হাঁটা হয়ে যায়। না জনাব মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসতেছিলাম যে সরকারের করণীয়। আচ্ছা, দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন একটু 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 পড়ে শোনায়। যে ওনার নাম রনি চৌধুরী, উনি বলতেছেন, খালেদ ভাই, আপনাকে যারা গালি দিয়ে প্রশ্ন করে আর তাদের প্রশ্ন পড়েন, কিন্তু যারা সুন্দর করে প্রশ্ন করে তাদের প্রশ্ন পড়েন না কেন? গালি নাই জন্য এটাও মনে হয় পড়বেন না। যাই হোক, এটা পড়লাম কারণ আমি একটু এঙ্গেজ হতে চাই, যারা আসলে আমাদেরকে অপছন্দ করতেছেন তাদের ব্যাপারটা আমি আসলে একটু বুঝতেও চাই। আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কিন্তু জনাব সাবির মোস্তফা, আমরা প্রসঙ্গে ফিরে আসি। হাম বা স্বাস্থ্য ব্যবস্থা, আজকে হাম, কারণ আমি যেহেতু একটু খেয়াল করি স্বাস্থ্যের, এটার আমি একটু দেখতেছিলাম যে শুধু হাম না, কিন্তু অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধেও এই সরকারের অবস্থায় সামনে কিন্তু আরো অনেকগুলি বড় বড় চ্যালেঞ্জ আছে। আমি এগুলি বলতে চাই না কারণ প্যানিক, কিন্তু আছে, চ্যালেঞ্জগুলি আসে, এবং জ্বালানি তেলটার একটা আসে। এই দুইটার ক্ষেত্রে সরকারের এই মুহূর্তে কি করণীয় এবং সরকার ঠিক রাস্তায় ঠিক পথে আছে কিনা? দেখেন, বাংলাদেশ কিন্তু এই সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থায় একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এক সময়। রাইট। কিন্তু জাতিসংঘে তার বিশেষ করে আপনার এই যে 90 দশকে এবং 2000 এই নতুন শতকেও কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু প্রশংসা কুড়িয়েছে তাদের এই শিশু স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য। এবং আপনি জানেন হতো যে প্রতি বছর যে ন্যাশনাল ইমিউনাইজেশন ডেটা হতো, যেখানে ইউনিসেফ, এনজিও, সরকার সবাই মিলে একদিনে লাখ লাখ বাচ্চাকে বিভিন্ন ধরনের টিকা দিত, ভিটামিন এ তো দিতই এবং অন্যান্য টিকা দিত। তো সেই ব্যবস্থা কিভাবে বিপর্যস্ত হলো 2025 সালে এসে, বিশেষ করে যখন ক্ষমতায় এনজিও গ্রাম বলে একটা সরকার, এনজিও নেতা ডক্টর ইউনূস সেই সরকার প্রধান, অন্যান্য এনজিও নেতারা সেই সরকারের উপদেষ্টা এবং মানে পরিচালক, তাদের আমলে কি করে এই টিকা দেওয়ার ব্যবস্থাটা বিপর্যস্ত হলো, এটা একটা বিস্ময় আমার কাছে। 2 নম্বর হচ্ছে কিন্তু
আশা করছি যে বাংলাদেশ সরকার ওই কার দোষ, মানে ইউনূস সরকারের দোষ না শেখ হাসিনার দোষ না কার দোষ, সেটা নিয়ে বেশি সময় কালক্ষেপণ না করে এই টিকাদান ব্যবস্থাটা কিভাবে দ্রুত আবার চালু করা যায়, ঠিকমতো চালু করা যায়। কারণ এখন যেটা হচ্ছে হামের প্রাদুর্ভাব, সেটা তো এখন টিকা দিয়ে হয়তো থামাতে পারবে না, কারণ যা হওয়ার, যা সংক্রমণ হওয়ার এটা হয়ে যাচ্ছে। কিন্তু যাতে ভবিষ্যতে সংক্রমণ না হয় সেজন্য এই প্রতিটা সিজনে টিকা যাতে ঠিকমতো দেওয়া হয় সেজন্য কাজ করতে হবে। এবং এটা তাদের কাছে, বিশেষ করে সরকারের কাছে এটা অজানা জিনিস না, কারণ এই টিকাদান কর্মসূচি তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিচালনা করা হয়, এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয় উইথ এনজিওরা থাকে সহায়ক শক্তি, মানে চালিকা শক্তি থাকে সরকারের কাছে। কাজে এই এক্সপার্টিজ, এই নলেজ বাংলাদেশ সরকারের আছে, খালি ব্যবহার করা হয়নি 2025 সালে, কি কারণে আমি জানি না। কিন্তু বিএনপি সরকার অপদার্থ উপদেষ্টা থাকলে যেটা হয় তাই উঠেছে তখন। এটাই তাহলে বাংলাদেশ সরকারকে এখন যেটা করতে হবে যে বাংলাদেশ সরকারের যেই নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে সেটাকে কাজে লাগাতে, আর নতুন কিছু না খুঁজে এই এক্সিস্টিং নলেজ এবং এক্সপিরিয়েন্সই কাজে লাগাতে হবে। আর জ্বালানি নিয়ে যে আলাপ হচ্ছিল সেখানে আমার হঠাৎ একটা কথা মনে পড়লো যে গত কয়েক বছর ধরে তো বাংলাদেশে একটা হিড়িক চলছে যে গাড়ি, বাস, টেম্পো সবকিছু সিএনজি করা। এখন সিএনজি হচ্ছে এই গ্যাসটা তো বাংলাদেশ উৎপাদন করে কি না, এটা বেশিরভাগ আসে কাতার থেকে। এটা কিন্তু আসা বন্ধ হয়ে গেছে, শুধু আসা বন্ধ হয়ে গেছে তা না, এটার উৎপাদনও বন্ধ হয়ে গেছে। এলএনজি, কাতার যেই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস উৎপাদন করে এবং বাংলাদেশ তার এলএনজি বেশিরভাগই কাতার থেকে আনে। কাজেই এটার একটা ধাক্কা বাংলাদেশ খাবে, মানে অচিরে আরো বেশি হবে। এবং বাংলাদেশের তেল তো যায় মূলত বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। এখন বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাহত হয়, এবং ব্যাহত হচ্ছে অলরেডি, এটা আপনার ওই অফিসে লাইট বন্ধ করে রেখে হবে না, কারণ লাইট বেশি বিদ্যুৎ খরচ মানে ব্যবহার করে না। বিদ্যুতের সমস্যা হবে কারখানায়, কলকারখানায় বিদ্যুতের সমস্যা হবে। কাজেই আমার মনে হয় যে বিপর্যয় যেটা আসবে বা বিপদ যেটা আসবে সেটা পুরো বিপদ এখনো আসেনি, এবং মধ্যপ্রাচ্যের সংকট কিন্তু আরো ঘনীভূত হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানি বন্দরগুলা ব্লকেট করছেন যাতে ইরান থেকে কোনো তেল রপ্তানি করা না হয়। এবং এটা যদি হয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়বে এবং সংকট একটা আরো গভীর হবে। কাজেই বাংলাদেশ সরকারের জন্য কিন্তু একটা বিরাট সংকট আছে। কাজেই তার যেটা দেখতে হবে, আমি জানি যে অলরেডি বাংলাদেশ সরকার ভারতের সাথে একটু এক ধরনের দর কষাকষি করছে, কারণ ভারতের অনেক রিফাইনারি আছে, বাংলাদেশের মাত্র একটা রিফাইনারি, খুব বেশি তেল সে মানে ক্রুড অয়েল সে রিফাইন করতে পারে না, কিন্তু ভারতের কিন্তু রিফাইনিং ক্ষমতা অনেক। কাজেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনে ভারত থেকে রিফাইন করে কিন্তু বাংলাদেশে আনা যায়, এবং আমার মনে হয় সরকার সেদিকেই যাবে, কারণ রাশিয়া থেকে মানে রিফাইন্ড অয়েল আনা খুব মানে সহজ হবে না। কিন্তু ভারত কিন্তু অলরেডি রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে, কারণ আমেরিকা রাশিয়ার ক্রুড অয়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল, যেই স্যাংশনগুলো ছিল, সেগুলো কিন্তু শিথিল করে দিয়েছে এই ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। কাজেই এদিকে একটা সম্ভাবনা আছে, এবং আমি শিওর যে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দর কষাকষি করছেন বা আলোচনা করছেন যে কোথা থেকে আনা যায়, এবং আমেরিকার কাছ থেকেও এলএনজি আনা যায় কিনা সেটা নিয়ে হয়তো তারা আলোচনা চালাচ্ছেন, যদিও আমেরিকা বহু দূরে এবং এলএনজি আমেরিকায় কাতারের চেয়ে অনেক বেশি দাম, এবং এমন হতে পারে যে রাশিয়া আবার এলএনজির একটা বড় উৎপাদক। কাজে রাশিয়া থেকেও এলএনজি কেনার জন্য বাংলাদেশ চেষ্টা করছে বলেই আমি যতদূর জানি তারা চেষ্টা করছে। কাজে বাংলাদেশ সরকার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে মধ্যপ্রাচ্যে কিন্তু সংকটটা আরো ঘনীভূত হচ্ছে, বিশেষ করে এই তেল গ্যাস বাণিজ্যের ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ সাবির ভাই। শেখ সিরাজ মুনির উনি বলতেছেন যে খালেদ ভাইকে গালাগালি করে হচ্ছে আওয়ামী লীগের বট বাহিনী আর দোষ হয় জামাত ইসলামের। ভাই আপনার এই কথাটা হয়তো ঠিক না, আমাদের অনুষ্ঠানের কথা যদি জামায়াতের পক্ষে যায় তখন তখন আমরা কোনো গালাগালি দেখি না, তখন শুধু প্রশংসা দেখি। জামায়াতের বিপক্ষে একটা কিছু গেলেই মানে লোকজন একদম ঝাঁপায় পড়ে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান উনি খুব দায়িত্ব নিয়ে বলতেছেন যে খালেদ মহিউদ্দিন হচ্ছে খন্দকার মুশতাকের বংশধর, উনি বেশ কয়েকবার এটা বলছেন যে খন্দকার মুশতাকের বংশধর। যাই হোক, আমরা সে অনুষ্ঠান শেষ করতে চাই। আমরা জনাব বদিউর রহমান, আপনি বাংলাদেশের মানে এইটা একটা, আমি সব অনুষ্ঠানে এখন একটা করে মানে আমি একটু যুক্তিবাদী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাইলেও আমাকে একটা বাতিনি প্রশ্ন সব অনুষ্ঠানেই করতে হচ্ছে ইদানিং, যে আর 2 বছর বা 5 বছর পর আসলে বাংলাদেশের কি হবে বা আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? আপনি যদি খুব 30-40 সেকেন্ডে বলেন, আমরা সাবির ভাই থেকে ওইটা একটু শুনতে চাবো। কি হবে আর কোথায় দেখতে চান? আপনার চাওয়া কোনটা আর হবে কোনটা, জনাব বদিউর রহমান? আমি তো সবসময় আশাবাদী মানুষ।
আমি যেটা মনে করি, আমি একটা কথা বলছিলাম যে তারেক রহমান সাহেব যদি ইভি বিকামস মোর ফাদার লাইক, দেন হি উইল বি মোর সাকসেসফুল দেন ইফ হি বিকামস মাদার লাইক। যদি তিনি মোটামুটি পিতার প্রশাসনের মতো চলতে চান, চলেন, তাহলে উনি একটু ভালো করতে পারবেন। এবং সে ভালো করার মধ্যে যদি এখন তার দলীয় চেলা চামুন্ডারা আবার এসব ঝামেলা করে, এই যে এই আজকে পত্রপত্রিকায় যেটা দেখলাম, সিকেডির ডাক্তার কামরুলের কাছে তাদের কোন দলের নেতা চাঁদা চাইলো, সেটার জন্য অ্যারেস্ট করলো, তো এগুলো যদি শুরু হয়ে যায়, এর আগে ক্ষমতায় আসার আগে আমি একটা দেখেছি, আমি গত বছর কোরবানির ঈদে বাড়ি গেলাম, তারা তখন ক্ষমতায় আসে নাই, আমার গাড়ির সামনে মোটরসাইকেল একটা জোরে এসে পড়লো, আমি তো থেমে রইলাম, তারপরে উল্টো আমার গাড়িতে হাত দিয়ে আমার স্টিয়ারিং থেকে চাবি খুলে নিয়ে গেল। তো ভয় তো কিছু বললাম না, বাচ্চা কাচ্চা মহিলা ছিল। পরে দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কে, বলে যে স্যার এখন যে ক্ষমতায় আসবে বুঝেন না, ওদের পান্ডা আর কি। তো সেটা ভোটের আগে যেমন দেখেছি, এটা টিভিতে যখন লাইভ টক শোতে কথা বলছিলাম, তখন ইমরান সালেহ প্রিন্স বললেন যে আপনি সাথে সাথে আমাদের ফেনীর নেতাকে বলেন। আমি বুঝি এই ছোট্ট কাজের জন্য, পান্ডা গুন্ডার গুন্ডামির জন্য আপনার নেতার কাছে যাব? আমি কারো কাছে একটু যাই না। আমি ফেনীতে সার্কিট হাউসে বসে আমার পাশে ওয়াজুল কাদের, আমাদের একটু শেষ করতে হবে। আপনি যদি দেখেন যে 2 বছর বা 5 বছরে, জি 2 বছর, আপনার প্রথম আমি বলছি যে সরকারের গতিধারাটা বুঝতে 4 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। বাই দিস টাইম আমরা কিছু ব্যাড সিমটম দেখছি, এটা যদি আরো কন্টিনিউ করে তাহলে আমাদের হতাশ হতে হবে, কন্টিনিউ না করলে আমরা আশাবাদী হব। থ্যাংক ইউ সো মাচ জনাব সাবির মোস্তফা। 2 বছর এবং 5 বছর এই দুইটা টার্মে আসলে, হ্যাঁ, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা তো এই মধ্যপ্রাচ্যের সংকটটা তাদের মাথায় ছিল না, কারো মাথায় ছিল না। তো ক্ষমতায় এসেই তাদের এই সংকটটা তাদের ঘাড়ের উপর পড়ে গেছে। কাজেই তার সরকারের প্রতি কিছুটা সিম্প্যাথি তো থাকতেই হবে, কারণ যে কোনো সরকারের জন্য এই সংকটটা মোকাবেলা করা ডিফিকাল্ট হবে। সো আমি আশা করব যে তারা এই সংকটটা সমাধান করার জন্যই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। এই জুলাই সনদের চেয়ে বেশি প্রায়োরিটি পাবে এই মধ্যপ্রাচ্য সংকটের ফলে যে জ্বালানি সংকট, সেটা কিভাবে মোকাবেলা করা যায়, কারণ এটা মানুষের জীবনযাত্রার উপর আঘাত হানবে যদি এটা ঠিকমতো তারা মোকাবেলা করতে না পারে। আর অনেক অনেক ইনকাম কমে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় তারেক রহমানের উচিত হবে যে আওয়ামী লীগকে কিভাবে, আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা, যে তার কার্যক্রম পরিচালনার উপর যে নিষেধাজ্ঞা, সেটা কিভাবে আস্তে আস্তে তুলে নেওয়া যায়। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে না ফিরলে কিন্তু একটা রাজনীতির একটা আশঙ্কা থেকে যাবে যে এই রাজনীতি এখন যতটা স্টেবল এবং স্থিতিশীল এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, ভবিষ্যতে সেটা থাকবে না। কাজেই আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতি করতে দেওয়া বেটার রাদার দ্যান আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া। কিন্তু সাবির ভাই, এইটা দিয়ে আবার সবাই একটা প্রশ্ন তুলে, তাহলে কি আওয়ামী লীগের কোনো শাস্তি হইতে হবে না? আওয়ামী লীগ কোনো শাস্তি পাবে না? আওয়ামী লীগের ওই নেতারা ওই যেগুলি করছে সেগুলির কোনো শাস্তি? যেসব নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই বিচার তো কেউ থামাচ্ছে না, সেই বিচার তো হতেই পারে। সমস্যা হয়ে গেছে যে অনেক শত শত মামলা হয়েছে যেগুলোর কোনো ভিত্তিই নাই। আপনি দেখেন শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 7টা মামলা, তার মধ্যে 3টার ফাইনাল রিপোর্ট অলরেডি হয়ে গেছে। তার কোনো প্রমাণ নেই এসব অভিযোগের। তো এই ধরনের ফালতু মামলা শত করা হয়েছে হাজার লোকের বিরুদ্ধে। তো সেগুলো শেষ করতেই তো তাদের সময় চলে যাচ্ছে। কিন্তু যদি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জেনুইন মামলা থাকে, অভিযোগ এবং প্রমাণ থাকে, তাহলে সেগুলা মামলা পরিচালনা করতে তো দল হিসেবে আওয়ামী লীগের প্রতি একটা দায় কি বর্তায় যে অ্যাটলিস্ট স্বীকার করা যে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার জন্য, দলের লোকজনকে বিপদে ফেলার জন্য এই নেতৃত্ব দায়ী, এবং তারা এটা স্বীকার করবে, এটা কনসিড করবে যে না এটা হয়েছে, ভুল হয়েছে। খালি তো ষড়যন্ত্রের কথা, খালি তো অমুকের কথা তমুকের কথা, আমাদের কথা বলে, আমরা ষড়যন্ত্র করে তারাই দিছি। অ্যাবসলিউটলি আওয়ামী লীগের আসলে উচিত শুধু এই 2024 সাল না, পুরো সময়টা 2009 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত তাদের পর্যালোচনা করা উচিত, এক ধরনের আত্মসমালোচনা। রাইট, তাদের করা উচিত যে আমরা কোথায় ভুল করেছি ইন দ্য সেন্স যে কোন পদক্ষেপ জনগণের বিপক্ষে গেছে, যেটার ফলে জনগণ আমাদের বিরুদ্ধে গেছে। এইটা যদি তারা না অ্যাড্রেস করে, কিন্তু এই মুহূর্তে আমি দেখছি আওয়ামী লীগ নেতারা এক ধরনের ডিনায়ালের মধ্যে আছে, যে সব ষড়যন্ত্র হয়েছে, আমরা কিছু করি, ষড়যন্ত্র হয়েছে, স্নাইপার লুকায় ছিল, ইত্যাদি। তো এইটার থেকে তাদের বেরোতে হবে, বাস্তবতাটা তাদের ফেস করতে হবে এবং তাদের নেতৃত্বটা ঠিক করতে হবে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব টোটালি ছন্ন ছাড়া অবস্থায় আছে। এই প্রেক্ষিতে আমার কাছে মনে হলো জনাব বদিউর রহমান, আপনি কি এক লাইন বলতে চান কিছু, নাকি আমরা শেষ করে দিব? যে আপনিও কি মনে করেন যে তারা ছন্ন ছাড়া আওয়ামী লীগের?
আমি সবসময় বলে আসতেছি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশ সুন্দরভাবে আগাইতে পারে না। ওটা ভোটের মাধ্যমে ফেয়ার ভোট হবে, উইড আউট হবে। মুসলিম লীগ চলে গেছে, আলিম আল রাজির দল চলে গেছে, জনবিহীন গণফোরাম মরে গেছে, তারপরে যে কমরেড মুজাফফরের দল চলে গেছে। আপনি ফেয়ার ভোটে দেন। আরেকটা জিনিস যদি নির্বাচন কমিশন করে যে প্রতীকের ভোট যেহেতু বাদ হচ্ছে, একজনের প্রতীক আরেকজন যাবে না, জোটও বন্ধ করে দেন। জোট বন্ধ করে দিলে একজন না দুইজন না পার্টি এসে মন্ত্রী হবে, সেটাও চলে যাবে, রাজনীতি বিকশিত। তখন দল বিলুপ্ত করে এসে মন্ত্রী হবে। ববি হাজাজ তো এটার একটা উদাহরণ। যাই হোক, ববি হাজাজ আমাদের বন্ধু মানুষ, ভালো থাকবেন ববি হাজাজ। আমরা জনাব জুনায়েদ সাকিকে, জনাব নুরুল হক নূরকে, এরকম উদাহরণ অনেকগুলি দেয়া যাবে। আমার সব মানে পছন্দেরই মানুষ, কিন্তু তারা আসবে, আসুক। কিন্তু জনাব সাবির মুস্তাফা, আপনি ষড়যন্ত্র তথ্য হিসেবে দেখেন, আমি আপনার এই দেখার সাথে আমি কিছুটা একমত। কিন্তু আপনি আমাকে বলেন তো যে কেন খলিলুর রহমান সাহেবকে বিএনপি নিতেই হইল, নাকি এটা একটা সাধারণ ঘটনা? না, এটা সাধারণ ঘটনা অবশ্যই না। কারণ খলিলুর রহমান বিএনপির মানে মানে সে ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কাজেই তার পক্ষে ইনকামিং গভর্নমেন্টের কোনো পোস্ট পাওয়াই হচ্ছে অনৈতিক একটা ঘটনা। রাইট। তাদের তো নিরপেক্ষ থাকার কথা, তাদের তো পরবর্তী সরকারের কোনো পোস্টই পাওয়ার কথা না। কিন্তু খলিলের ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ? আমার মানে মিস্টার রহমানের কথার সূত্র ধরেই বলি, খলিলুর রহমান আমেরিকার সাথে নেগোশিয়েট করেছেন এই বিভিন্ন বিষয়ে, শুধু এই বাণিজ্য চুক্তি না। আর খলিলুর রহমানই কিন্তু ভারতে গিয়েছিলেন। তিনি ওই অজিত দোভালের সেই বৈঠক করেছেন, নিরাপত্তা কনফারেন্সে গিয়েছিলেন, এবং একটা গুজব ছিল মাঠে, যেটা মানে সরাসরি রিপোর্ট হয়নি, যে তিনি দোহায় আমেরিকান এবং কাতারি মধ্যস্থতায় ভারতের সাথে একটা নেগোসিয়েশন করছিলেন। তো এই দুটো, এটা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, এটা আমি গুজব শুনেছি, অনেকের মুখেই শুনেছি যে তিনি কাতারে গিয়েছিলেন আমেরিকান, কাতারি এবং ভারতীয়দের সাথে বৈঠক করতে। কিন্তু তিনি যে একমাত্র বাংলাদেশের মানে অন্তর্বর্তী সরকারের যত লোক আছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি ইউনূসের আমলে ভারতে গিয়ে তাদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। এবং যখন জয়শঙ্কর ঢাকায় আসে খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করতে, তখন কিন্তু তিনি গিয়েছিলেন তারেক রহমানের এই জয়শঙ্করের সাথে দেখা করতে, যখন তারেক রহমানের সাথে জয়শঙ্করের দেখা হয়, যদিও আসিফ নজরুলও সেখানে ছিলেন। তো সব দেখে আমার মনে হচ্ছে যে আমেরিকা এবং ভারত, এই দুইটা দেশ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দেশ। এবং এই দুইটা দেশের সাথে হাসিনা পরবর্তী সময়ে যে ঘটনাগুলি ঘটেছে, সেটার সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়েছে। এছাড়া আমি আর অন্য কোনো কারণ দেখি না। এটা একেবারেই আমেরিকা এবং ভারতের সাথে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এবং আপনি দেখেন, খলিলুর রহমান কিন্তু ইতিমধ্যেই ভারতে গিয়ে একটা ওপেনিং শুরু করে দিয়েছেন। তিনি কিন্তু সময় কালক্ষেপণ করছেন না। জনাব স্যার, আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেন, সেই জন্য আমি বলি যে আমি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই যে প্রেস কনফারেন্সটা ডাকছিলেন, আসলে প্রেস ব্রিফিংটা ডাকছিলেন, সেটার মধ্যে আমি তাকে প্রশ্নটা করছিলাম হচ্ছে এইরকম যে আপনি বলছিলেন যে ইলেকশন সহজ হবে না, যেখানে আমরা সবাই জানতাম যে ইলেকশন সহজ হবে না, সহজ হবে যদি আওয়ামী লীগ না আসে, ইলেকশন সহজ হবে না, কঠিন হবে নাকি। কিন্তু পরে দেখা গেল যে ইলেকশন সহজই হয়েছে, আপনি 215-র চেয়ে বেশি আসন পাইছেন, তাহলে আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা আপনাকে। আমার মনে হয় যে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়, তাহলে জামাতের এতগুলি সিট পাওয়াটা ইঞ্জিনিয়ারিং এর অংশ। হ্যাঁ, এটা এখন দেখেন, এটা দুইটা দলের মধ্যে ইলেকশন হয়েছে। জি, এখানে তৃতীয় দল বলতে কিছু নাই। রাইট। বিএনপি এবং এই সংসদ হচ্ছে দ্বিদলীয় সংসদ। এখানে কিন্তু কোনো জাতীয় পার্টি নাই, এখানে কিন্তু কোনো জামাত আলাদাভাবে নাই। কাজেই বিএনপি যে 200-র উপরে সিট পেয়েছে, সেটা মানে ভূমিদশ হতেই পারে, কারণ আওয়ামী লীগ নেই। কাজে প্রতিটা নির্বাচনী আসনে আওয়ামী লীগের অনেকে বিএনপিকে ভোট দিয়েছে। যেরকম অনেক লোক আমি চিনি যারা আগে আওয়ামী লীগকে ভোট দিত, তারা এবার বলেছে যে জামাত আটকানোর জন্য আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আমি গোপালগঞ্জ গিয়েছিলাম একদিনের জন্য, সেখানে যার সাথেই কথা বলেছি তারাই কিন্তু বলছে যে জামাত আটকানোই হচ্ছে এখন আমাদের মুখ্য। কাজেই আমি বলবো যে এখানে জামাত যে 70টার মতো সিট পেল, এটা কিন্তু আমার আশ্চর্য হলাম না। কারণ 2001 সালে যখন বিএনপি এবং জামাত জোট, তাদের একটা ভূমিদশ হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগ 60টা মতো সিট পেয়েছিল, 60টা না 62টা সিট পেয়েছিল। কাজেই এটা সম্ভব যখন ভোটটা দুইটা গোষ্ঠীর মধ্যে, দুইটা দল বা দুইটা জোটের মধ্যে হয়ে যায়,
দুইটা প্রতীকের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু একটা দল 200-র বেশি পেলো, আর একটা দল কিন্তু 50-60টা পেতেই পারে। এটা আশ্চর্য হবার কিছু না। However,